আমাদের পাকস্থলীতে একটা জায়গা আছে সবচেয়ে ভেতরের স্তর, মিউকোসা স্তর। এই মিউকোসা স্তরে আঙ্গুলের মতো অভিক্ষেপ বের হয়, যাদেরকে বলা হয় রোগী। এই রোগী এলাকাতে আছে অনেক অনেক গ্যাস্ট্রিক কোষ, আর কোষগুলো মিলে তৈরি করেছে গ্যাস্ট্রিক গ্রন্থি। কোষের মধ্যে রয়েছে চিফ কোষ বা জাইমোজেনিক কোষ, প্যারাইটাল কোষ বা অক্সিনেটিক কোষ, এছাড়া মিউকাস নিঃস্রাবী কোষ সহ আরও অনেক অনেক গ্রন্থি কোষ রয়েছে। আবার আমাদের অগ্নাশয়ে প্যানক্রিয়াসে এখানে একটা স্থান আছে যে জায়গাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরা পড়ব, অগ্নাশয় পড়ার সময় বিস্তারিতভাবে জানব। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে এখানে আছে আলফা কোষ, যা গ্লুকাগন ক্ষরণ করে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। এখানে আছে বিটা কোষ, যা ইনসুলিন ক্ষরণ করে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে। এখানে আছে গামা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ, আরও প্রায় 4000 ধরনের কোষ। আমাদের চোখের রেটিনাতে আছে রড কোষ, কোন কোষ। রড কোষ অল্প আলোতে, অনুজ্জ্বল আলোতে সাদা কালো বিম্ব গঠনে সহায়তা করে। আবার কোন কোষ উজ্জ্বল আলোতে, দিনের বেলা চকচকে আলোতে, রৌদ্র উজ্জ্বল পরিবেশে রঙিন বিম্ব গঠনে সহায়তা করে। এছাড়া আছে আমাদের জিহ্বাতে স্বাদকরী কোষ। সামনের দিকে আছে মিষ্টি স্বাদের স্বাদেন্দ্রিয় কোষ। সামনের দুই পাশে লবণাক্ততা বা নুনতার জন্য স্বাদেন্দ্রিয় কোষ। পেছনের দুই পাশে অম্লতা বা টকের জন্য, টক স্বাদের জন্য স্বাদেন্দ্রিয় কোষ। এবং একদম পিছনের দিকে পশ্চাতে তিক্ততা বা তিতা স্বাদের কোষ, স্বাদেন্দ্রিয় কোষ। তাহলে দেখো আমাদের এক একটা অঙ্গে কোষের কত কত বৈচিত্র্য। আর আজকে আমরা পড়ব এই আমাদের নমুনা প্রাণী হাইড্রা, তার গায়ে কি কি কোষ আছে। দ্বিস্তরী একটি প্রাণী, নিটেরিয়া পর্বের একটি দ্বিস্তরী প্রাণী, খুবই সরল একটা প্রাণী। তার গায়ে এত এত কোষের বৈচিত্র্যতা নেই, কিন্তু আমরা জানি তাদের কোষগুলো মিলে সরল প্রকৃতির কিছু টিস্যু গঠন করেছে। তাহলে আমরা সেই কোষগুলো সম্পর্কে আজকে বিশদভাবে জানব। তার এপিডার্মিসে কি কি কোষ আছে, এখানে কি কি কোষ আছে, এই যে বাইরের যে স্তরটা, এই যে এইটুকুকে আমরা বলতেছি তার এপিডার্মিস। এই এপিডার্মিসে কি কি কোষ আছে এবং তার ভিতরে যে স্তর গ্যাস্ট্রোডার্মিস, এই গ্যাস্ট্রোডার্মিসে কি কি কোষ আছে, আজকে আমাদের টপিক এটাই। তাহলে চলো আমরা হাইড্রা নামক প্রাণীর এপিডার্মিস এবং পরবর্তীতে গ্যাস্ট্রোডার্মিস কোষ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সবাইকে স্বাগত ও সালাম জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষের গঠন দেখলাম, এপিডার্মাল কোষ দেখলাম, গ্যাস্ট্রোডার্মাল কোষও দেখলাম। দুই কোষের গঠন আমরা বিস্তারিতভাবে জানলাম। এবার আমরা যে জিনিসটা জানব তা হলো তার শ্রমবন্টন। শ্রমবন্টন, কোষ টিস্যু অঙ্গে কাজ ভাগ করে নেওয়াকে বলা হয় শ্রমবন্টন। শ্রমবন্টন, কাজের বন্টন, কাজের বিভাজন। দেখো আমরা উঁচু স্তরের প্রাণী, আমাদের তো শ্রমবন্টন আছেই, কিন্তু প্রথম শ্রমবন্টন কার মধ্যে দেখা গিয়েছিল? এই হাইড্রার ক্ষেত্রে। শ্রমবন্টন কি? এই যে দেখো আমার হাত যে কাজ করে, আমার হাত কি করে? আমার হাত কি করে? একটা বস্তুকে আঁকড়ে ধরে রাখার কাজ করে। আমি খাদ্য গ্রহণ করি হাতের সাহায্যে। পায়ের সাহায্যে আমরা কি করি? পায়ের সাহায্যে আমরা চলন সম্পন্ন করি। মাথার সাহায্যে কি করি? চিন্তা করতেছি। মুখের সাহায্যে কি করতেছি? আমি কথা বলতেছি, খাদ্য খাইতেছি। নাকের সাহায্যে কি করতেছি? ঘ্রাণ নিতেছি। আমার প্রত্যেকটা অঙ্গের কাজ নির্ধারিত। প্রত্যেকটা অঙ্গই তার একটা নিজস্ব কাজ করে থাকে এবং ওই অঙ্গের জন্য ওই কাজ নির্দিষ্ট। আমরা একটি অঙ্গ দিয়ে অন্য কোনো কাজ করতে পারি না। যেমন নাক দিয়ে কি আমি খাইতে পারবো? কান দিয়ে কি আমি ঘ্রাণ নিতে পারবো? না, এটা সম্ভব না। এই জন্যই অঙ্গ সৃষ্টি হয়েছে কাজের প্রয়োজনে।
অঙ্গে কাজ এই ভাগ করে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় আঙ্গিক শ্রম বন্টন। ঠিক তেমনি প্রত্যেকটা কোষের মধ্যেও কাজের বিভাজন দেখা যায়। প্রত্যেকটা কোষ নির্দিষ্ট কাজে জড়িত। কার ক্ষেত্রে নিচু শ্রেণীর প্রাণীতে তো এটা খুবই দেখা যায় প্রকটভাবে, যে হাইড্রাতে তার এক একটা কোষ এক একটা কাজ করে থাকে। তাহলে চলো আমরা কোষীয় শ্রম বন্টন দেখি, তারপরে আমরা আঙ্গিক শ্রম বন্টন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, পেশী আবরণী কোষ কি কাজ করে চলো দেখি। তোমাদের নিশ্চয়ই মনে আছে পেশী আবরণী কোষ বাইরের দিকটা চওড়া, ভিতরের দিকে সরু। এই পেশী আবরণী কোষ নামের মধ্যে কিন্তু তার কাজ আছে। পেশির মতো সে সংকোচন প্রসারণে ভূমিকা রাখে এবং একটা আবরণী সৃষ্টি করে, এবং পরোক্ষভাবে হাইড্রার শিকার, আত্মরক্ষা ও চলনে ভূমিকা রাখে। সংকোচন প্রসারণের মাধ্যমে সে চলনে ভূমিকা রাখে, সংকোচন প্রসারণধর্মী চলন। এছাড়া কর্ষিকা নিক্ষেপণ সহ অন্যান্য ক্রিয়ায় সহায়তা করে, নিডোসাইট ধারণ করে। এইভাবে সে পরোক্ষভাবে শিকার ও আত্মরক্ষাতেও তার ভূমিকা আছে। এগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা আরো বিস্তারিতভাবে জানব। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় কোষটা হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ তোমাদের মনে প্রথম দিকে বলেছিলাম হাইড্রা একটা অমর প্রাণী, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। তাহলে তার এই অমরত্বের পিছনে এই কোষটারই ভূমিকা আছে, যে কোষটা একাধারে ক্ষতপূরণ, বৃদ্ধি সাধন, পুনরুৎপত্তি, মুকুল সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি, এই যে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হচ্ছে, তাহলে এই জননাঙ্গ সৃষ্টি এবং তার ভিতরে জননকোষ সৃষ্টিতে পর্যন্ত এই কোষের বিশেষ ভূমিকা রয়েছে। কি কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। সংবেদী কোষ, সংবেদী রোমযুক্ত বিশেষ কোষ। আলোচনা করেছিলাম সংবেদী কোষ, কোষগুলো মাখো আকৃতির, অনিয়ত আকৃতির, সংবেদী রোমযুক্ত। এপিডার্মিসও থাকে, গ্যাস্ট্রোডার্মিসও থাকে। তাহলে তারা কি করে? উদ্দীপনা গ্রহণ করে, বাহ্যিক পরিবেশ থেকে উদ্দীপনা, অথবা ভিতরে তার সিলেন্টেরন বা গ্যাস্ট্রোডার্মাল উদ্দীপনা। উদ্দীপনার মধ্যে কি আছে? তাপ, চাপ, স্পর্শ ইত্যাদি উদ্দীপনা গ্রহণ করে। ছোট কাজ উদ্দীপনা পরিবহন কে করে? এই স্নায়ুকোষ করে। উদ্দীপনা পরিবহন করে, উদ্দীপনা এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। স্নায়ুকোষ মেসোগ্লিয়া ঘেঁষে ভিতরের দিকে অবস্থান করে। দুই জায়গাতেই মেসোগ্লিয়ার ভিতরে কমন স্নায়ুকোষ। কেন্দ্রীয় সমন্বয় করে তার বিশেষ স্নায়ুর গ্রন্থি গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়ন পর্যন্ত স্নায়ুর উদ্দীপনা পরিবহন করে কে? এই স্নায়ুকোষ। গ্রন্থিকোষটাও কিন্তু কমন, এপিডার্মিসও থাকে, গ্যাস্ট্রোডার্মিসও থাকে। এপিডার্মাল গ্রন্থিকোষ মিউকাস জাতীয় পদার্থ ক্ষরণ করে। তার হাইপোস্টোম এলাকাতে বেশি থাকে, খাদ্য গলধকরণে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে। কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে গ্রন্থিকোষ মিউকাস তো ক্ষরণ করেই, খাদ্য পরিপাকে সহায়তা তো করে থাকেই, সাথে সে এনজাইম ক্ষরণ করে। পেপসিন, অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ এই ধরনের সরল প্রকৃতির শর্করা, আমিষ ও স্নেহ বিশ্লেষণী কিছু এনজাইম এই গ্রন্থিকোষ ক্ষরণ করে। একটা বিশেষ কোষ ছিল নিডোসাইট, যার এক প্রান্তে কি ছিল? সংবেদী নিডোসিল ছিল, ভিতরে একটা ক্যাপসুল ছিল যাকে বলা হয় নেমাটোসিস্ট। ভিতরে পেঁচানো চাবুকের মতো গঠন ছিল, সূত্রক, বড় বড় কাঁটা ছিল যাদেরকে বলা হয় বার, ছোট কাঁটা ছিল যাদেরকে বলা হয় বারবিউল। তাহলে এই কোষটি শুধুমাত্র এপিডার্মিসে থাকে, গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় না, এবং কর্ষিকাতে প্রচুর পরিমাণ থাকে। এই কোষের কাজ হলো একাধারে শিকার, আত্মরক্ষা ও চলন। শিকার, হাইড্রা অন্য একটা প্রাণীকে শিকার করে। আগের ক্লাসে বলেছিলাম হাইড্রা মাংসাশী প্রাণী। ছোট ছোট হাইড্রার চেয়ে ছোট ছোট খাবার প্রাণী, মাছের ডিম, এনিলিড পর্বের প্রাণী, কৃমি জাতীয় প্রাণী হাইড্রা শিকার করে। কিসের সাহায্যে শিকার করে? এই কোষটার সাহায্যে, এই সূত্রকের সাহায্যে, এবং ভিতরের হিপনোটক্সিন দিয়ে, এই ভিতরের বিশেষ রাসায়নিক পদার্থ, ধ্বংসক উপাদান দিয়ে। তাহলে শিকার, আত্মরক্ষা এবং চলন, যে বলছিলাম আগের ক্লাসেই, যে এক ধরনের আঠালো গ্লু জাতীয় উপাদান থাকে, গ্লুটিনেন্ট। তাহলে এই গ্লুটিনেন্ট উপাদান তার চলনে সহায়তা করে। তাহলে নিডোসাইট কোষের কাজ একাধারে শিকার, আত্মরক্ষা ও চলন। জনন কোষ, যৌন জননে অংশ নেয়া। প্রতিকূল পরিবেশে বলেছিলাম জননাঙ্গ সৃষ্টি হয়,
দেহের উপরের অর্ধাংশে তৈরি হয় তার শুক্রাশয়, দেহের নিচের অর্ধাংশে তৈরি হয় ডিম্বাশয়। শুক্রাশয় ও ডিম্বাশয়ের ভিতরে মিওসিস প্রক্রিয়ায় যথাক্রমে শুক্রাণু আর ডিম্বাণু সৃষ্টি হয়, তাই হলো জননকোষ। মস্তক, মধ্যখণ্ডক ও লেজধারী শুক্রাণু, আবার নিষ্ক্রিয় নিশ্চল আকারে বড় ডিম্বাণু, তারা একই ভবনের মাধ্যমে নিষেক ও জাইগোট সৃষ্টি করে যৌন জননে ভূমিকা রাখে। তাহলে জননকোষের কাজ কি? যৌন জননে অংশগ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই ছিল হাইড্রার কোষীয় শ্রম বন্টন। বিভিন্ন কোষ কিভাবে কাজগুলো ভাগ করে নেয়, তার সবগুলো কোষ, এপিডার্মাল কোষ, গ্যাস্ট্রোডার্মাল কোষ, তার কোষগুলো কিভাবে কাজগুলো ভাগ করে নেয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব হাইড্রার কিছু সরল প্রকৃতির অঙ্গ আছে, সেই অঙ্গগুলোর মধ্যে কিভাবে কাজের বিভাজন বা কাজের বন্টন হয়। কি কি সরলাঙ্গ? তার কোষিকা, তার হাইপোস্টোম, মুখছিদ্র, দেহকাণ্ড, পাদচাকতি, ভেতরের সিলেন্টেরন, এগুলো হলো তার সরল প্রকৃতির অঙ্গ। তাহলে চলো দেখি আমরা কিভাবে এই অঙ্গগুলো কাজের বিভাজন দেখায়, অর্থাৎ কাজের সমবন্টন দেখায়। প্রথম দেখো মুখছিদ্র। ওই যে হাইপোস্টোমের চূড়াতে আমরা দেখতেছি ছোট্ট একটা মুখছিদ্র রয়েছে। এই মুখছিদ্র দিয়ে হাইড্রা খাদ্য গলধকরণ করে। এবং আগের ক্লাসে বলেছিলাম হাইড্রা একটা অবলম্বনে একটি গাছের ডালে বা যে কোনো একটা ভিত্তিতে উল্টামুখী হয়ে ঝুলে থাকে বাদুড়ের মতো। আর যখন সে তার বর্জ্য পদার্থ ত্যাগ করে, এই মুখ দিয়েই, তার মুখছিদ্র দিয়েই তার বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, একাধারে খাদ্য গ্রহণ করে এবং খাদ্য ত্যাগও করে এই মুখছিদ্র দিয়ে। দেখো পরবর্তী অংশ হলো হাইপোস্টোম। হাইপোস্টোমের কাজ কি? আগে একটু আমরা হাইপোস্টোমটা চিনে নেই। এই যে মোচা আকৃতির যে অংশটি, যার চূড়ায় মুখছিদ্র অবস্থিত, তাহলে যে সংকীর্ণ উপবৃত্তাকার অংশ, এই অংশটিকে বলা হয় হাইপোস্টোম। তাহলে এখানে প্রচুর প্রচুর গ্রন্থিকোষ থাকে, আগেই বলেছিলাম, যা মিউকাস ক্ষরণ করে এবং খাদ্যকে পিচ্ছিল করে খাদ্যকে গলধকরণে সহায়তা করে। অর্থাৎ এই পিচ্ছিল পদার্থের প্রেক্ষিতে মুখছিদ্রের চেয়ে বড় খাবারও কিন্তু তার ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে খাদ্য গলধকরণে এবং এখানেই কোষিকাগুলা সে ধারণ করে। তাহলে হাইপোস্টোমের কাজ কি? খাদ্য গলধকরণ ও কোষিকা ধারণ করা। কোষিকা, হাইড্রাতে যে চুলের মতো, সুতার মতো যে গঠন আমরা দেখতেছি তাকে বলা হয় কোষিকা। আগের ক্লাসে বলেছিলাম কোষিকার সংখ্যা কতগুলো হতে পারে? 6 থেকে 10টি হতে পারে। এই কোষিকার কাজ হলো শিকার, আত্মরক্ষা ও চলন। এই কোষিকা দিয়ে পেঁচিয়ে ধরে, এই কোষিকার ভিতরে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট আছে, তার ভিতরে থলি আছে, যার ভিতরে বিষাক্ত পদার্থ থাকে বা আঠালো গ্লু থাকে। শিকারকে আঘাত করে, ক্ষত বিক্ষত করে, অবশ করে এবং শিকারকে পেঁচিয়ে ধরে, আটকে ফেলে। এইভাবে শিকার ধরতে সহায়তা করে এবং অন্য প্রাণীর শিকার হয়ে যাওয়ার থেকে নিজেকে রক্ষা করে। এবং চলনে ওই গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টগুলো, আঠালো গ্লু উপাদানগুলো তার চলনে সহায়তা করে। তাহলে কোষিকার একাধিক কাজ: শিকার, আত্মরক্ষা ও চলন। পরবর্তী অংশ হলো সিলেন্টেরন। সিলেন্টেরন তার গায়ের অভ্যন্তরে যে গহ্বর, আমাদের তো সিলোম আছে, কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীতে সিলোমের পরিবর্তে কি আছে? তার গহ্বরকে বলা হয় সিলেন্টেরন, যা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে। এই জন্য সিলেন্টেরনকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। পরিপাকের সাথে জড়িত, এই জন্য বলা হচ্ছে গ্যাস্ট্রো, আর পরিবহনের সাথে জড়িত, এই জন্য বলা হচ্ছে তাকে ভাস্কুলার। এই জন্য সিলেন্টেরনকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার বা পরিপাক সংবহন গহ্বর। এপিডার্মিস। এপিডার্মিস বাইরের আবরণকে বলা হচ্ছে এপিডার্মিস, যা পেশিময় সংবেদনশীল প্রতিরক্ষাকারী আবরণ তৈরি করে। অর্থাৎ সে প্রতিরক্ষা, সে পেশির মতো কাজ করে এবং সংবেদনশীল অঙ্গ হিসাবে সংবেদী রোমযুক্ত সংবেদী কোষ ধারণ করে এবং আসংজন, অন্যতলে আটকে থাকার জন্য, লেগে থাকার জন্য পাদচাকতি গঠন করে। আসংজন, পাদচাকতি গঠন। পরবর্তী অংশ হলো মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কি করে? ভিত্তিতল কাঠামো গঠন এবং দেহের সংকোচন প্রসারণেও তার ভূমিকা রয়েছে। এই যে মেসোগ্লিয়া, মাঝখানের একটা অকোষীয় আবরণী মেসোগ্লিয়া, যে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস দুটির মাঝখানে অবস্থান করে। ইহা সংকোচন প্রসারণে তল হিসাবে কাজ করে।
দেহের কাঠামো গঠন, তার তো কোনো অন্তঃকঙ্কাল নেই, তাহলে মেসোগ্লিয়ায় মাঝখানে ধীর কাঠামো গঠনকারী তল হিসাবে কাজ করে এবং দেহের সংকোচন প্রসারণের সময় দেহ একটা ভিত্তিকে ভর করে প্রসারিত হতে হয়, তাহলে সেই ভিত্তিতল হিসাবে কাজ করে কে? এই মেসোগ্লিয়া। গ্যাস্ট্রোডার্মিস, হাইড্রার ভিতরের আবরণকে বলা হয় এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এই গ্যাস্ট্রোডার্মিসের অংশই কিন্তু হাইড্রা খাদ্য ভিতরে গলদকরণে সহায়তা করে। এখানে প্রচুর প্রচুর গ্যাস্ট্রোডার্মাল ক্ষণপদীয় কোষ, ফ্লাজিলীয় কোষ, গ্রন্থিকোষ রয়েছে, যা প্রত্যক্ষভাবে হাইড্রার খাদ্য পরিপাকে সহায়তা করে এবং অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণের কাজেও তারা সহায়তা করে। তাহলে গ্যাস্ট্রোডার্মিসের ভূমিকা অনেক, সবই পরিপাকের সাথে জড়িত। এই জন্যই তাকে আমরা এন্ডোডার্মিস না বলে কি বলি? ভিতরের স্তরকে কি বলি? গ্যাস্ট্রোডার্মিস। পরবর্তী পয়েন্ট হলো দেহকাণ্ড। এই যে মাঝখানে যে অংশটুকু কোষিকার নিচের থেকে শুরু করে পাদচাকতির অংশ পর্যন্তকে আমরা বলি দেহকাণ্ড। এখানে কি রয়েছে? এখানে রয়েছে জননাঙ্গ, শুক্রাশয়, ডিম্বাশয় এবং কি রয়েছে? মুকুল। হাইড্রার অপত্য অবস্থাকে কি বলি আমরা? মুকুল বলি। তাহলে মুকুল কে ধারণ করে? তার এই দেহকাণ্ড ধারণ করে। তাহলে দেহকাণ্ডের কাজ দুইটা, জননাঙ্গ ও মুকুল ধারণ করা। সর্বশেষ পয়েন্ট, পাদচাকতি, পেডাল ডিস্ক। একদম গোড়ার অংশ হলো পাদচাকতি। এই পাদচাকতির কাজ কি? পাদচাকতির কাজ হলো এই পাদচাকতির সাহায্যে সে একটা অবলম্বনে তার দেহকে আটকে রাখে এবং চলনে কোষিকার যেমন ভূমিকা আছে, চলনে এই পাদচাকতিরও ভূমিকা আছে। কোষিকার সামনের দিকে ভূমিকা রাখে আর পাদচাকতি পিছনের দিকে চলনে সহায়তা করে। তাহলে চলন ও দেহকে অবলম্বনে আটকে রাখার কাজে এই পাদচাকতির ভূমিকা অনন্য। তাহলে এই ছিল হাইড্রার সরল প্রকৃতির কিছু অঙ্গ। দেখো অনেকগুলো অঙ্গ কিন্তু আমরা হাইড্রাতে দেখেছি, মুখছিদ্র, হাইপোস্টোম, কোষিকা, সিলেন্টেরন, এপিডার্মিস, এন্ডোডার্মিস, মেসোগ্লিয়া, দেহকাণ্ড, তার পাদচাকতি। তাহলে সরল প্রকৃতির প্রাণী হওয়ার জন্যই হাইড্রাতে এই সরল অঙ্গগুলো দেখা যায়, যা হাইড্রার সার্বিকভাবে তার জীবনচক্র চালনার কাজে সুস্থভাবে সফলভাবে তার জীবন পরিচালনার জন্য এই অঙ্গগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ছিল হাইড্রার আঙ্গিক শ্রমবন্টন। আমরা প্রথমে দেখেছি কোষীয় শ্রমবন্টন, তারপরে দেখলাম আঙ্গিক শ্রমবন্টন। হাইড্রা একটি নিচু স্তরের প্রাণী, নিজারিয়া পর্বের প্রাণী, খুবই নিচু স্তরের। তাহলে এই অঙ্গগুলো তাকে একটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চলার জন্য তাকে সহায়তা করেছে। আশা করি পয়েন্টসগুলো বুঝতে পেরেছো। খুবই কমন একটা প্রশ্ন, হাইড্রার শ্রমবন্টন আলোচনা করো। তাহলে এই দুইটি শিরোনামে, কোষীয়, আঙ্গিক, এই দুইটি শিরোনামে আলোচনা করার চেষ্টা করবে। আশা করি ক্লাসটি ভালো করেই বুঝেছো। ধন্যবাদ সবাইকে।